বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রবিবার দুপুর বেলায় 21শে ফেব্রুয়ারি সারা বাংলা দেশ অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতে যখন ভাষা দিবসের উৎসব চলছে, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ভাষা দিবসের উৎসবে যোগ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তুত নিচ্ছেন। ঠিক সেই সময় সংবাদ মাধ্যমে খবর ভেসে উঠল যে তৃণমূলের যুবনেতা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাচ্ছেন। কেন যাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং তার শালিকার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে সিবিআই অফিসাররা রবিবার ঠিক 2টোর সময় যেয়ে হাজির হয়। এ প্রসঙ্গে বলতেই হয় যে এত কি তাড়া যে ওদিনেই যে দেখা করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে, জেরা করতে হবে, জানতে হবে তথ্য। সাধারণত সিবিআই যেটা করে থাকে, প্রথমের দিকে সমস্ত ব্যক্তিদের যাদেরকে সন্দেহ তালিকায় রাখেন তাদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠায়, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চেয়ে পাঠায়। ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস চেয়ে পাঠানোর পর তারা যেটা পায় সেই তথ্যটা আবার তারা যাচাই করার পর কোথাও অসঙ্গতি হলে তখন ফের ডেকে পাঠানো হয় এবং জেরা করা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ক্ষেত্রে একটু আলাদাভাবেই করা হচ্ছে, কারণ সামনে বিধানসভা নির্বাচন। ঘটনা পরম্পরায় যাই ঘটুক না কেন, এর আগেও অনেককেই সিবিআই দেখা গেছে সিবিআই গ্রেপ্তার করেছে। পি চিদম্বরমকে মাসের পর মাস জেলে আটকে রেখেছিল, শেষ পর্যন্ত এখনো পর্যন্ত তার দোষকে প্রমাণ করতে পারেনি সিবিআইয়ের দক্ষতা এবং সিবিআইয়ের যোগ্যতা নিয়ে আজকে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে একটাই, যে সিবিআই সঠিকভাবে কাজ করে তো? নারদার মতো গুরুত্বপূর্ণ, বিশেষ করে সারদার মতো গুরুত্বপূর্ণ কেস যখন তাদের হাতে আছে, তারা জনগণের পয়সায় তাদের বেতন হয়, তারা যদি সঠিকভাবে কাজ করত, অন্তত নারদায় যারা অভিযুক্ত বা সারদাতে যারা অভিযুক্ত তাদের শাস্তি হতো, এবং সারদায় যারা ইনভেস্ট করেছিল, যারা টাকা জমা রেখেছিল সাধারণ মানুষ, সারদায় টাকা রেখেছিল সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো সারদাতে জমা রেখেছিল, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা সিবিআই করতে পারত, কিন্তু সিবিআই সেটা করতে পারেনি, এখনো পর্যন্ত পারেনি। সিবিআই পারেনি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির চোরকে ধরতে, এখনো পর্যন্ত পারেনি। কেন পারেনি? যে সিবিআইয়ের এটুকু করার ক্ষমতা থাকে না, সেই সিবিআই যখন এতটা তৎপরতা দেখায় তখন সন্দেহ দেখা দেয়। আসলে বিজেপি ভুলে যাচ্ছেন, বিজেপি যে ভুল রাজনীতির পথে চলছে সেটা খুব কষ্ট করে দেওয়া যেতে পারে। আমার রাজনৈতিক যতটুকু বোধ বুদ্ধি জ্ঞান আছে, খুব বেশি নেই, তবে এটুকু বুঝি যে বিজেপি নেতাদের তুলনায় খানিকটা বুঝি যে রাজনীতি কোন গতিপথে নিয়ে যেতে পারে। পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপির জনপ্রিয়তা ক্রমশই কমছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেন কমছে, কি জন্য কমছে, সেই ব্যাখ্যা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সেই সময় বিজেপির লোকেরা ভাবছে বা বিজেপি নেতৃত্ব ভাবছেন যে শুভেন্দুকে ভাঙিয়ে নাও, রাজীবকে ভাঙিয়ে নাও। শুভেন্দুকে ভাঙানোর পর দেখলো যে শুভেন্দুকে দিয়ে হচ্ছে না, জমছে না। রাজীব স্বচ্ছ ভাবমূর্তি মানুষ, ওকে ভাঙিয়ে নাও, ওকে দিয়ে হবে, ভাঙালো। একটার পর একটা দল ভাঙানোর খেলায় মেতে উঠেছে। কিন্তু দল ভাঙিয়ে আর সংগঠন করে মানুষের মন পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কারণ বিগত 7 বছর ধরে সমগ্র দেশে কেন্দ্রে ক্ষমতা থাকার সুবাদে ভারতবর্ষের মানুষ খুব কষ্ট করে বিজেপির চরিত্রটাকে চিনে ফেলেছে। বিজেপি আসলে সব বেচে দিতে এসছে, সব বেচে দেয়।
যে বিজেপি একটা সময় বলতো যে সিবিআই হচ্ছে কংগ্রেস ব্যুরো ইনভেস্টিগেশন, অর্থাৎ কংগ্রেস যা বলবে সেই অনুযায়ী সিবিআই চলবে, সেই সিবিআই যখন তাদের হাতে আছে তখন তারা ঠিক তদন্ত করছে না। ঠিকমতো তদন্ত করছে না বলেই সারদা তদন্ত হয়নি। চিটফান্ড মামলার টাকা, চিটফান্ডে যারা টাকা রেখেছিল তার সেই কয়েক লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে, তাদের টাকা ফেরানোর দায় একটা ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ একটা যে সরকার জনমুখী সরকার, সেই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব থাকে জনগণের কষ্টার্জিত অর্থকে ফিরিয়ে দেওয়া, সেটাও দেয়নি। সিবিআই তদন্ত করছে সে 2014 থেকে, সময়ের বিচারে প্রায় 7 বছর হয়ে গেছে। সারদা তদন্ত কোনো কিনারা করতে উঠতে পারেনি, সব চার্জশিটও এখনো দিতে পারেনি। কেন দিতে পারেনি সেই ব্যাখ্যাও এখানে দেওয়া সমীচীন হবে না। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, মাঝে মাঝেই যখনই ভোট আসে তখনই সিবিআই মাথা চাড়া দিয়ে ওঠে। কয়লা পাচারে সিবিআই এগিয়ে এসছে, তো যে কায়দায় এবং যেভাবে একটা শাসক দলের, রাজ্যের শাসক দলের অন্যতম প্রথম সারির মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে যেভাবে তাড়া দেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে বাঙালি সংস্কৃতির কাছে অপমানজনক বলে আমাদের মনে হয়েছে। কারণ এটা করতে গিয়ে বিজেপি আসলে ভুল করে ফেলল। কারণ এতে আজ যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই তুঙ্গে উঠবে। কারণটা আপনাদের খুব স্পষ্ট করেই বলি যে দমদম বিমানবন্দর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনা নিয়ে ধরা পড়েছে বলে সমস্ত প্রচার মাধ্যম প্রচার করতে শুরু করলো, সোশ্যাল মিডিয়া তো একবার লাফাতে শুরু করলো 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে। কিন্তু বাস্তবে সরকারকেই বলতে হলো, কেন্দ্র সরকারকে বলতে হলো ওনার কাছ থেকে সোনা টোনা পাওয়া যায়নি। সেই খবরটা খুব চেপে প্রকাশ করা হয়েছিল, খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়নি। কিন্তু যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে এই সময়ক্ষণে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি বিব্রত করো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ঝাঁপিয়ে পড়তে না পারো সেটা করো, কিন্তু এই বিব্রত করতে গিয়ে আসলে বাঙালিদের কাছে বিজেপির নেতিবাচক বার্তা চলে যাচ্ছে। এটা বিজেপিকে বুঝতে হবে। বিজেপিকে লড়াইটা করতে হবে রাজনৈতিক লড়াই। বিজেপিকে ওই দল ভাঙিয়ে আর ওই সিবিআইয়ের জুজু দেখিয়ে রাজনীতি করলে পশ্চিমবাংলাতে ঠাঁই পাওয়া খুব কঠিন হয়ে যাবে। বিজেপি নিজেই নিজের যে পরাজয়ের পথ সেটা খুঁজে বের করছে নিজেরাই। কারণ এটার কোনো প্রয়োজন ছিল না এত দ্রুত রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার, তাকে সিবিআই নোটিশ পাঠানোর জন্য হৈ হৈ করে যাওয়া, এটা প্রয়োজন ছিল না। রুজিরা বন্দ্যোপাধ্যায় তো জানিয়ে দিয়েছেন, চিঠি দিয়ে রীতিমতো চিঠি দিয়ে ফোন করে সিবিআই দপ্তরকে জানিয়ে দিয়েছেন যে মঙ্গলবারই আমার সঙ্গে দেখা করুন, আমি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব। এরপরে আর রাজনীতির খেলা কি হবে বলুন? খেলা হবে মানে এই খেলা খেলতে গেলে বুমেরাং হয়ে যাবে বিজেপির। যে কায়দায় রুজিরা বন্দ্যোপাধ্যায় পাল্টা সিবিআইকে গুগলি বল বলে এটাকে, গুগলি দিলেন, সেই গুগলিতেই কিন্তু সিবিআই কুপকাত হয়ে যাবে। সিবিআইকে এখন প্রমাণ করতে হবে যে সত্যি তার অ্যাকাউন্টে কোনো বেআইনি টাকা গিয়েছিল কিনা, এবং যদি সেই বেআইনি টাকা গিয়েও থাকে সেই টাকা কোথায় খরচা হয়েছে সেটাও প্রমাণ করে সিবিআইকে দেখাতে হবে, সেটা নিয়েও। কিন্তু এই বিষয়গুলো জেনেও সিবিআই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটা বাঙালি সমাজ মেনে নেবে বলে আমার মনে হয় না। বরং অমিত শাহরা ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে চলছে। তারা যদি তাদের রাজনীতিটা তাদের মতো করে করতেন, অর্থাৎ তারা যে রাজনীতি করেন, হিন্দুত্বের রাজনীতি করেন, তারা যে রাজনীতি করেন, তারা আরএসএসের শেখানো রাজনীতি করেন, তারা যে রাজনীতি করেন তাদের পুরোনো কর্মীদের যথাযথ মর্যাদা দিয়ে দলকে মানুষের সামনে নিয়ে গিয়ে নতুন বার্তা দিলে, নতুন কোনো কি করব সেই প্রতিশ্রুতি দিলে তবেই মানুষ তাকে গ্রহণ করত। ধরুন না আজ সোমবার 22শে
ফেব্রুয়ারির প্রধানমন্ত্রী এলেন, হুগলির ডানলপে সভা করলেন, একবারও তিনি বলেননি যে ডানলপ কারখানা আমি খুলে দেব। তাহলে উনি কি করবেন? সোনায় মুড়ে দিবেন বাংলাকে বলছেন, বাংলা সোনার বাংলা গড়ে দিবেন। কিন্তু সোনার বাংলা গড়লে সবার আগে ডানলপের মতো পুরনো শিল্পগুলোকে ফিরিয়ে আনতে হবে। জুট কর্পোরেশনের জুট কিনছেন, সেটা প্রণব মুখার্জির অবদান, তাতে প্রধানমন্ত্রীর কোনো অবদান নেই। প্রণব মুখার্জি ওটা করে গিয়েছিল, আমরা জানি। কিন্তু এই ডানলপ কারখানা খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ দেখালেন না কেন? কিছুই বললেন না, চলে গেলেন। তার মানে বিজেপির কাছে, বিজেপির সামনে নতুন কোনো দিশা নেই। তার একটাই দিশা, তৃণমূল ভাঙো, নতুন দল তৃণমূল ভাঙো, তৃণমূলকে ভেঙে ছাড়খাড় করো, তার নেতাদের কিনে নাও, তার নেতাদেরকে নিয়ে চলে আসো, সিবিআইয়ের ভয় দেখিয়ে, ইডির ভয় দেখিয়ে, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে তুলো। আর কি করবে? উল্টো দিকে আমি সিবিআই লেলিয়ে দিয়ে মানুষকে, সিবিআই লেলিয়ে দিয়ে নেতাদেরকে, যারা কথা বলছে যে নেতারা তৃণমূলের, তাদেরকে বিব্রত করতে থাকো। এটাই হচ্ছে পলিসি। এই পলিসি নিয়ে রাজনীতি করলে অন্তত বাঙালি সংস্কৃতি সম্বন্ধে যতটুকু ধ্যান ধারণা আমাদের আছে, তা থেকে এটা স্পষ্ট, বাঙালিরা এই সংস্কৃতি মেনে নেবে না। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।